আমাদের টপিকসের নাম হচ্ছে কণিকা। এটাকে আমরা টাইপ 1 দিব, টাইপ 1। তো প্রথমে কোশ্চেন যেহেতু কণিকা কাকে বলে, তো কণিকা পারতে হলে আমাদের আগে যেটা জানতে হবে সেটা আমরা দেখে আসি। হ্যাঁ, আমাদের যেটা লাগবে আর কি, সেটা হচ্ছে আমরা যদি কোনো যৌগকে ভেঙে ফেলি, কোনো যৌগকে ভাঙলে পাওয়া যাবে কি অণু, অণুকে ভাঙলে পাওয়া যায় কি পরমাণু, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে কণিকা। তো আমি যদি কণিকাকে ভেঙে ফেলি তাহলে পাবো কোয়ার্ক, কোয়ার্ককে ভাঙলে পাওয়া যায় শক্তিগুচ্ছ, শক্তিগুচ্ছ। তো কোশ্চিনটা যেহেতু দেখো কণিকা কাকে বলে, পরমাণুকে ভাঙলে যে ক্ষুদ্রতম কণা পাওয়া যায় তাকেই কি বলা হয় কণিকা। তাহলে আমরা ডেফিনেশন এইভাবে লিখতেই তো পারি না যে কণিকার ডেফিনেশন যে পরমাণুকে পরমাণুকে ভাঙলে ভাঙলে যে সকল ক্ষুদ্র কণা পাওয়া যায় তাকে কণিকা বলে। তো এই ডেফিনেশন কখনো আসে না, তবে আমরা হয়তো বুঝলাম যে কণিকা কাকে বলে, তাই না? ওকে, এবার প্রশ্ন হচ্ছে আমাদের, দেখো লক্ষ্য করো, যেহেতু তুমি কণিকা পড়লা, কণিকার ক্লাসিফিকেশন তোমাকে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কণিকার শ্রেণী বিভাগ আমরা পড়ব। কণিকা কয় ভাগে ভাগ করা যায়? কণিকাকে আসলে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। তাহলে কণিকা 3 প্রকার। কি কি সেটা আমরা একটু লক্ষ্য করব। আচ্ছা, একটা হচ্ছে আমাদের স্থায়ী কণিকা, স্থায়ী। এর আর একটার নাম হচ্ছে মূল কণিকাও বলে, মূল কণিকা। তাহলে স্থায়ী বা মূল কণিকা। একটা হচ্ছে অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। এবং আর একটার নাম হচ্ছে কম্পোজিট কণিকা। ওকে ওকে তো স্থায়ী বা মূল কণিকা আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? ইলেকট্রন, প্রোটন, আর হচ্ছে আমাদের নিউটন। তো আমরা এগুলাকে মনে রাখবো এরকম করে যে পেন, কিভাবে মনে রাখবো? পেন। তো হচ্ছে আমাদের পিতে হচ্ছে প্রোটন, ইতে হচ্ছে ইলেকট্রন, স্থায়ী মূল কণিকা কি? পেন, ইলেকট্রন, আর এনতে হচ্ছে নিউটন। তো এখন ইলেকট্রন, প্রোটন, নিউটন তো বললাম, এখন কে আবিষ্কার করছে সেটা জানা দরকার। তাহলে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউটনের আবিষ্কারকের নাম, আবিষ্কারক কারা কারা? তো এটা আমরা শর্টকাট পড়ব, এসএস এর শর্টকাটে পড়ব হচ্ছে আমাদের ইট পরে নিচে। সো ইট পরে নিচে দিয়ে আমরা মনে রাখতে পারবো ইলেকট্রন, প্রোটন এগুলোকে আবিষ্কার করছে। ইতে হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করছে কে? টতে টি তে ট বোঝায়, টম মানে থমসন। তাহলে থমসন কি আবিষ্কার করছে? ইলেকট্রন। পিতে হচ্ছে পতে কি? প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড। কি বলতো? হচ্ছে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করছে। নি দ্বারা বোঝায় হচ্ছে নিউটন। তাই নিউটন আবিষ্কার করছে কে? চতে কি? চ্যাডউইক। তাহলে চ্যাডউইক কি আবিষ্কার করছে?
নিউটন আবিষ্কার করছে। কথা বুঝতে পারছি? আচ্ছা, মনে যেন থাকে। এবার প্রশ্ন হচ্ছে কত সালে আবিষ্কার করা হয়েছে? ইলেকট্রন, প্রোটন, নিউটনের আবিষ্কারের সাল। তো আমরা যদি আবিষ্কারের সাল পড়ে আসি, আবিষ্কারের সাল, তাহলে মনে রাখবে একটা মোবাইল নাম্বার মনে রাখবা। একটা মোবাইল নাম্বার হচ্ছে 0189719111932। এই মোবাইল নাম্বারটা মুখস্থ করো। অর্থাৎ 1897 সালে ইলেকট্রন আবিষ্কার হয়, 1931 সালে প্রোটন আবিষ্কার হয়, 1932 সালে নিউটন আবিষ্কার হয়। মাত্র আমরা স্থায়ী মূল কণিকা নিয়ে কথা বলতেছি, এখনও অস্থায়ী কণিকা এগুলো নিয়ে কোনো কথা বলি নাই। তো অস্থায়ী এই কণিকাগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তার আগে একটা জিনিস মনে রাখো যে 1 EMU মানে হচ্ছে 10 কুলম্ব, আর 1 MU মানে হচ্ছে 3 × 10⁻10 ESU। এখন অনেকে আমরা হয়তো জানি না সেটা হচ্ছে যে EMU এর ফুল মিনিং কি। EMU এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, মানে হচ্ছে তড়িৎ চুম্বকীয় একক। মানে কি? তড়িৎ চুম্বকীয় একক। এখন সবাই প্রশ্ন করছে এগুলো কিসের একক, আসতেছি পরে। সিতে হচ্ছে কুলম্ব বোঝায়, কুলম্ব। ইএসইউ অনেকেই জানে না, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। স্ট্যাটিক ইউনিট মানে হচ্ছে ইলেকট্রো মানে তড়িৎ, স্ট্যাটিক মানে স্থির, তাহলে এটাকে বলবো আমরা স্থির তড়িৎ একক। ঠিক আছে, এগুলো সব এই যে আমাদের EMU, কুলম্ব, ESU সবগুলো হচ্ছে চার্জের একক। কিসের একক? চার্জের একক। এই কনভার্টটা তোমার মনে রাখতে হবে, একটু কারণ আছে বলে দিচ্ছি আমি কেন মনে রাখতে হবে। আসো সেটা, এখানে হচ্ছে আমরা সেই কণিকাগুলোর নাম লিখব। কণিকা, এখানে হচ্ছে সরেয়াতে আপেক্ষিক চার্জ, এখানে হচ্ছে প্রকৃত চার্জ, এখানে হচ্ছে আপেক্ষিক ভর, সরেয়াতে আপেক্ষিক ভর, এখানে হচ্ছে প্রকৃত ভর, আর এখানে হচ্ছে অবস্থান, মানে কোথায় অবস্থান করে এগুলো আমাদের জানা লাগবে। ওকে, তো লক্ষ্য রাখো আমাদের প্রথমে যদি আমরা প্রোটন ইলেকট্রন নিয়ে কথা বলি, ইলেকট্রনের চার্জ কত? আপেক্ষিক চার্জ -1। প্রকৃত চার্জ হচ্ছে -1.60 10⁻⁻ কত 19 কুলম্ব। এখন একটা শর্ত পরে আসলাম না, সেটা হচ্ছে 1 AMU মানে হচ্ছে আমাদের 10, আমাদের কুলম্ব = 3 × 10⁻10 ESU, রাইট? তো এটা কনভার্ট করলে কত দাঁড়াবে? -1.60 10⁻20 কুলম্ব, অথবা -4.80 এটা EMU, আর 10⁻10 ESU। তো এতদিন পর্যন্ত শুধু জানতাম যে আমাদের ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 10⁻19 কুলম্ব। এই কুলম্ব ছাড়াও এই আরও দুইটা এককে এর মান হতে পারে। আপেক্ষিক ভর, এর আপেক্ষিক ভর হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক ভর হাইড্রোজেন ভরের 1836, অনেকে 1836 দেয়, 1837 দেয়, 1838 দেয়, 39 দেয়, 40 দেয়। আমরা লিখবো হাইড্রোজেন ভরের 1/1836 থেকে 1/, কত? 40 গুণ, তো যে কোনো একটা দিলেই হয়। তাহলে ইলেকট্রনের ভর হচ্ছে আমাদের হাইড্রোজেনের ভর, তার সাথে আমরা 1836, 37, 38 একটা বসাই দিলেই হয়। তো 37 বসাই দাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রকৃত ভর কত? 9.11 10⁻। আপাত ভরের আপেক্ষিক ভরের একক হচ্ছে AMU। কারণ অনেকেই জানে না AMU কি। তো AMU এর ফুল মিনিং হচ্ছে আমাদের অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। আচ্ছা, একটু জিনিস মনে রাখো, 1
এএমইউ মানে কি? 1 এএমইউ মানে হচ্ছে 1 ডালটন, 1 ডালটন। আর এই 1 ডালটন মানে কিন্তু আবার হচ্ছে 1.6605 10⁻⁻24 এত গ্রাম। কেজি করলে 1.6605 10⁻⁻27 কেজি। এটা মানেই কিন্তু কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। এগুলো সব একই কথা, 1/12 অংশ। তার মানে কার্বন 12 আইসোটোপের ভরকে 1/12 দ্বারা ভাগ করলে, গুণ করলে 1/12 দ্বারা গুণ করলেই আমাদের 1 এমইউ পাওয়া যায়। আমরা যদি -27 দেই তাহলে অ্যান্সারটা আসবে গ্রামে। আর যদি দেখি 9.11 10⁻31 তাহলে আসবে কেজিতে। ইলেকট্রনের অবস্থান সবসময় কক্ষপথে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার আসো আমাদের আরও আছে, সেটা হচ্ছে যে প্রোটনের কথা যদি বলি, প্রোটনের আপেক্ষিক চার্জ 1। তো প্রকৃত চার্জ কত? ইলেকট্রনের সেম, শুধুমাত্র পজিটিভ হবে। পজিটিভ 1.60 10⁻⁻19 কুলম্ব, সব পজিটিভ। 1.60 10⁻⁻20 ইএমইউ, অথবা পজিটিভ, এটা কিন্তু 1, পজিটিভ 4.80 10⁻⁻10 ইএসি। আচ্ছা, তো এটার ভর কত? এটার ভর যদি আমরা একটু মাপি, এনের সমান, মানে হাইড্রোজেনের সমান। তো হাইড্রোজেনের ভর কত? 1.00757 একক। তো এমইউ আমরা জানি। অথবা যদি আমরা প্রকৃত ভর লিখি তাহলে লিখতে হবে 1.672 10⁻⁻24 গ্রাম, অথবা কেজি করলে 1.672 10⁻⁻27 কেজি। অবস্থান কোথায়? নিউক্লিয়াস বা কেন্দ্রে, নিউক্লিয়াস। আচ্ছা, তারপরে আমাদের বাকি আছে কি? বাকি আছে হচ্ছে নিউটন দিয়ে এখন যদি কথা বলি, আমরা নিউটন নিয়ে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের নিউটনের আপেক্ষিক চার্জও 0, প্রকৃত চার্জও 0। ওর ভর হচ্ছে হাইড্রোজেন ভরের থেকে একটু বেশি, 1.00898, এবং আমাদের হচ্ছে প্রকৃত বললে 1.672 না দিয়ে 5 দিবা, একটু বেশি, -24 গ্রাম। কেজি করলে তো আমরা জানি 1.675 10⁻⁻27 কী হবে বলো তো, কেজি। আর এর অবস্থান কোথায়? কেন্দ্রে বা নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। অস্থায়ী কণিকা, তো অস্থায়ী কণিকা কোনগুলা এবং কয়টি? আমাদের হাজারি স্যারের বইতে বলা আছে যে অস্থায়ী কণিকার সংখ্যা প্রায় 100টি। প্রায় কত? প্রায় 100টি। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে হাজারি স্যার, তাহলে হাজারি স্যারের বইতে লেখা আছে অস্থায়ী কণিকার সংখ্যা প্রায় কত? 100টি। তো কোনগুলা এক্সাম্পলগুলা পরীক্ষায় আসে, তো এক্সাম্পলগুলো আমরা মনে রাখবো। এক্সাম্পল কি হবে বলো তো? আমাদের হচ্ছে প্রোজিটন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, গ্র্যাভিটন, পাইয়ন, মেসন, গ্র্যাভিটন, ইটিসি। এইগুলাই হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকা। তো এখান থেকে শুধু এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। এবার আছে কম্পোজিট কণিকা, কারণ কণিকা 3 প্রকার ছিল। তাহলে এবার হচ্ছে কম্পোজিট কণিকা। তো আমরা কম্পোজিট কণিকা আবার 2 প্রকার। কয় প্রকার? কম্পোজিট কণিকা 2 প্রকার। একটার নাম হচ্ছে আলফা কণা। আলফা কণা কতে আসে, হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট, এইচএসসি পরীক্ষায় আসে আর কি। আর একটার নাম হচ্ছে আমাদের ডিউটেরন কণিকা।
তাহলে কম্পোজিট কণিকা কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণিকা। তো আলফা কণার ডেফিনেশনটা পরীক্ষায় আসে, যদি আসে তাহলে আমরা এটা সংজ্ঞা লিখব ধনাত্মক হিলিয়াম। দেখো একটু লক্ষ্য কইরো, হিলিয়ামের কক্ষপথ কয়টা? একটা, কারণ হিলিয়ামের ইলেকট্রন আছে কয়টা? দুইটা, আর এটা ওর নিউক্লিয়াস। এখন যদি এই দুইটা ইলেকট্রনই আমি সাইডা দেই তাহলে বলা হয় হিলিয়াম 2+। তাহলে ওর আর কোনো কক্ষপথ থাকলো না, শুধু অবশিষ্ট থাকলো নিউক্লিয়াস। যেহেতু ধনাত্মক বলছি, যেহেতু আমি বলছি ধনাত্মক, তার মানে ওর কোনো ইলেকট্রন নাই। যেহেতু কোনো ইলেকট্রন নাই, শুধু নিউক্লিয়াস বাকি আসে, তাই আলফা কণার ডেফিনেশনে বলতে হবে ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে, পরমাণু বলা যাবে না, হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলে? আলফা কণা বলে। তাহলে আলফা কণা কাকে বলে? আলফা কণা হচ্ছে ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়ামের এখানে 2 থাকে, এখানে 4 থাকে, প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা 4, আর ধনাত্মক মানে 2+। তাহলে আলফা কণার ক্ষেত্রে যদি বলি প্রোটন কত, তাহলে প্রোটন এই যে প্রোটন কয়টি? 2টি। যদি বলি পারমাণবিক ভর সংখ্যা কত, তাহলে 4। যদি বলি নিউটন সংখ্যা কত, তাহলে এই যে 4 থেকে 2 বাদ দিলে কত? 4 - 2 মানে হচ্ছে 2টা। যদি বলি ইলেকট্রন 2, এই যে 2টাই ত্যাগ করে ফেলছে, কোনো ইলেকট্রন নাই, তাহলে আলফা কণার এটা বেশি ইম্পর্টেন্ট, আলফা কণার মধ্যে কোনো কি নাই? ইলেকট্রন নাই। এটা হচ্ছে আলফা কণার ডেফিনেশন, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, ওকে, মাথা যেন থাকে। আজকে হচ্ছে লেকচার 2 টাইপ 2 হচ্ছে আমরা কোয়ার্ক পড়ব। হ্যাঁ, কোয়ার্ক। তো কোয়ার্ক কি তোমাদের মনে আছে? কোয়ার্ক কি? দেখো, কোয়ার্ক আমরা একটা দেখো, একটু লক্ষ্য করো, যে পরমাণুকে ভাঙলে কণিকার, কণিকাকে ভাঙলে কি পাওয়া যায়? কোয়ার্ক পাওয়া যায়। তাহলে কণিকাকে আবার আঘাত করলে আরও ছোট খণ্ডে পরিণত হয়, যাকে কোয়ার্ক বলে। তাহলে কোনো কণিকাকে যদি আমরা কি করি, কোনো একটা গতিশীল ম্যাটার দিয়ে, গতিশীল ম্যাটার দিয়ে কি করি? ওকে আঘাত করি। কণিকাকে গতিশীল ম্যাটার দ্বারা আঘাত করি, তাহলে এই কণিকা ভেঙে গিয়ে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, অতি ক্ষুদ্র কণা তৈরি করে। এই অতি ক্ষুদ্র কণাকে আমরা কি বলে থাকি? কোয়ার্ক বলে থাকি। এই কোয়ার্ক কেন পড়বো এটা নিয়ে আমরা পরে প্রশ্ন করতেছি। কোয়ার্ক পড়বো। কোয়ার্ক আসলে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। কি, তাই না? আচ্ছা, তাই 6 প্রকারের নাম আমরা লিখব। কোয়ার্ক 6 প্রকার। তো কোয়ার্ক 6 প্রকার লিখছি। একটার নাম হচ্ছে স্টেপ আপ কোয়ার্ক। স্টেপ আপ কোয়ার্কের নাম কি জানো? স্টেপ আপ কোয়ার্কের চার্জ মনে রাখো, এটার একটা চার্জ, এটা মনে রাখতে হবে। এটার চার্জ হচ্ছে 2/3। আর একটার নাম হচ্ছে স্টেপ ডাউন কোয়ার্ক। তো স্টেপ ডাউন কোয়ার্কের চার্জ মনে রাখো, এটার চার্জ হচ্ছে -1/3। তারপর হচ্ছে স্ট্রেঞ্জ STRENGE কোয়ার্ক। তারপরটা হচ্ছে আমাদের চাম কোয়ার্ক, টপ কোয়ার্ক, আর একটা হচ্ছে বাটম কোয়ার্ক। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে কিন্তু। এটা হচ্ছে বটম কোয়ার্ক, এগুলো মনে রাখো। নিউটনের চার্জ কেন শূন্য বলা হয়? নিউট্রনের চার্জ শূন্য কেন? নিউটনের চার্জ শূন্য কেন? আর নিউটনের চার্জ শূন্য কেন, এই প্রশ্নের অ্যান্সার দিব আমরা। এতদিন পর্যন্ত মুখস্থ করাইছে, আমরা আজকে মুখস্থ পড়বো না। একটা নিউটন কণা মনে রাখো, সেটা হচ্ছে
একটা নিউটন কণাকে যদি আমি আঘাত করি, একটা নিউটন কণাকে যদি আমরা কি করি, আঘাত করি, কি দিয়ে আঘাত করব? কোনো একটা গতিশীল ম্যাটার দিয়ে যদি আঘাত করি, মানে আমাদের গতিশীল কোনো কিছু দিয়ে, মানে গতিশীল কোনো ম্যাটার দিয়ে যদি একটা নিউটন কণাকে কি করি, আঘাত করি, তাহলে এটা ভেঙে ছোট ছোট 3টা খণ্ডে পরিণত হয়। তাহলে নিউটন কণা আঘাত ভেঙে কত, 3টা ছোট ছোট খণ্ডে পরিণত হয়, কারণ 3টা কোয়ার্কে পরিণত হয়। এই একটা, এই একটা, এই একটা ছোট একটা নিউটন কণিকাকে গতিশীল ম্যাটার দিয়ে আঘাত করি, তাহলে 3টা ছোট ছোট খণ্ড মানে আরও 3টা কোয়ার্ক পাওয়া যায়, যার মধ্যে একটা হচ্ছে স্টেপ আপ কোয়ার্ক এবং বাকি 2টা হচ্ছে স্টেপ ডাউন কোয়ার্ক। শর্টকাটে লিখলাম, হ্যাঁ, স্টেপ কি কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। তাহলে আমি একটা নিউটনকে ভেঙে যেহেতু 3টা কোয়ার্ক পাচ্ছি, তাহলে নিউটনের চার্জ হবে এই 3টা কোয়ার্কের চার্জের যোগফল। নিউটনের চার্জ সমান সমান 1 গুণন স্টেপ আপ কোয়ার্ক, আর এখানে 2টা ডাউন কোয়ার্ক রয়েছে, তাই 2 গুণন আপ কোয়ার্কের চার্জ, 2 গুণন স্টেপ ডাউন কোয়ার্কের কি চার্জ। তাহলে আমরা লিখতে পারি 1 গুণন স্টেপ আপ কোয়ার্ক মানে 2/3 যোগ স্টেপ ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। দ্যাটস ওয়াই 2/3 -2/3, তাহলে আমরা এটা পাবো 0। আমরা এই কারণে বলি আসলে নিউটনের চার্জ 0। আজকে প্রথম তোমরা জানতে পারলাম। তারপরে কোশ্চেন হচ্ছে আমাদের প্রোটনের চার্জ +1 কেন? প্রোটন বের করলে নিউটন হয়ে যায়, কারণ প্রোটনের প্রোটন পজিটিভ চার্জ হলে ইলেকট্রন নেগেটিভ চার্জ হয়ে যায়। কারণ আমরা জানি যতগুলো পজিটিভ চার্জ নিউক্লিয়াসের মধ্যে থাকে ঠিক ততগুলাই নেগেটিভ চার্জ থাকে নিউক্লিয়াসের বাহিরে। তাই প্রোটনের চার্জ যদি +1 প্রমাণ করতে পারি, তাহলে অটোমেটিক্যালি ইলেকট্রন চার্জ হবে -1। তো প্রশ্ন হচ্ছে প্রোটনের চার্জ +1 কেন? এই প্রশ্নের অ্যান্সার খুব মজা। কোনো একটা প্রোটন পরমাণু নাও, মানে একটা প্রোটন নাও, একটা প্রোটনকে নিশ্চিত না, তো আসো আগে আমি সিকোয়েন্সটা বানায় ফেলি। বাস, তাহলে একটা কোনো প্রোটনকে যদি আমরা কি করি, আঘাত করি, কি দিয়ে আঘাত করি, গতিশীল কোনো ম্যাটার দিয়ে, গতিশীল ম্যাটার। তাহলে এই গতিশীল ম্যাটার দিয়ে কোনো প্রোটনকে আঘাত করলে সেই প্রোটন 3টা খণ্ডে বিভক্ত হয়, যার মধ্যে এগুলো সব কোয়ার্ক, এই 3টা কোয়ার্ক পাওয়া যায়। তার মধ্যে স্টেপ আপ কোয়ার্ক পাওয়া যাবে 2টা, স্টেপ আপ কোয়ার্ক, এটাও স্টেপ কি আপ কোয়ার্ক। তাহলে আমাদের এখানে বলতেই পারি প্রোটনের চার্জ হবে নিঃসন্দেহে 2 গুণন স্টেপ আপ কোয়ার্কের ইফল, আপ কোয়ার্কের চার্জ যোগ হচ্ছে আমাদের, সরি এটা ডাউন হবে, ডাউন কোয়ার্কের চার্জ, কারণ 2টা স্টেপ আপ পাওয়া যায়, একটা স্টেপ ডাউন পাওয়া যায়। যে 1 গুণন স্টেপ ডাউন কোয়ার্কের কি চার্জ। তাহলে আমরা এখানে বলতে পারি 2 গুণন স্টেপ আপ কোয়ার্কের চার্জ কত, 2/3 যোগ 1 গুণন স্টেপ ডাউন কোয়ার্কের চার্জ -1/3। তাহলে এটা হবে হচ্ছে 4/3 -1/3। দ্যাটস ওয়াই উই ক্যান রাইট দ্যাট 4 - 1 3/3, তার মানে +1। প্রোটনের চার্জ এই কারণে +1। আশা করি বুঝতে পারছো। টাইপ 3, আসলে একটা মৌল কিভাবে প্রকাশ করে সেটা আমাদের জানা দরকার। মৌল আর হচ্ছে কণা প্রকাশ করার সিস্টেম, কণা প্রকাশ করার পদ্ধতি, কণা প্রকাশ করার পদ্ধতি। ওকে ফাইন, আমরা এক্স যদি একটা মৌল হয় যার উপরে থাকে এ, নিচে থাকে পি বা জেড, এখানে থাকে হচ্ছে এন, এখানে থাকে হচ্ছে +-Q, আর যদি কণা প্রকাশ করতে চাই, কণা যার নিচে থাকে হচ্ছে চার্জ, উপরে থাকে হচ্ছে ভর। আচ্ছা লক্ষ্য কইল, এক্স মানে হচ্ছে একটা মৌলের প্রতীক। কিসের প্রতীক? মৌলের প্রতীক, মৌলের প্রতীক। আর এ মানে হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা অনেকে পারমাণবিক ভরও বলে, ভর সংখ্যা বা পারমাণবিক ভর।
এটা এই ভর সংখ্যা আবার কি জানো, প্রোটন আর নিউট্রনের কি ফল, যোগফল। যেহেতু এই প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে থাকে, তাই এ দ্বারা ভর সংখ্যা পারমাণবিক ভরের পাশাপাশি নিউক্লিয়ন সংখ্যা বোঝাবে। কি সংখ্যা বোঝাবে, নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা বোঝাবে। তাহলে আমাদের পি মানে কি জানি, প্রোটন সংখ্যা, পি মানে প্রোটন সংখ্যা। এন মানে কি সংখ্যা, ছোট হাতের এন মানে নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা। আর প্রোটন আর নিউট্রন যেহেতু নিউক্লিয়াসে থাকে, তাহলে প্রোটন আর নিউট্রনের যোগফল যেহেতু এ, তাহলে এ মানে নিউক্লিয়ন সংখ্যা। তাহলে দেখো এই সূত্র থেকে কিন্তু আমরা একটা জিনিস বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে নিউটন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হয়। আচ্ছা, আর একটা যে ব্যাপার আছে সেই ব্যাপারগুলো আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে যে মনে রাখো একটা জিনিস লাগবেই। ছোট বড় হাতের এন মানে হচ্ছে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। এখন যদি তোমাকে এই টাইপের একটা প্রশ্ন দেয়, 2 7 14, এটার অর্থ কী, বই রাখবা এখানে নাইট্রোজেন, এন দ্বারা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন মৌল বোঝায়, মৌল। তোর প্রোটন সংখ্যা কত, 7, ওর পারমাণবিক সংখ্যা জেড, এটাও 7। এই এন কি বলো তো, নিচে থাকে হচ্ছে পরমাণুর সংখ্যা, না এই যে এই বড় হাতের এনের জায়গায় 2 বইছে, তাহলে এইচ বড় হাতের মানে পরমাণুর সংখ্যা, তাহলে মনে রাখবা পরমাণুর সংখ্যা হচ্ছে 2, কোনো চার্জ নাই, তাহলে চার্জের মান কত, 0। এই যে প্লাস মাইনাস কিউ দ্বারা চার্জ বোঝায়। যদি বলা হয় ভর সংখ্যা কত বা নিউক্লিয়ন সংখ্যা কত, দেখো এই যে এর জায়গায় বসে 14, তাহলে নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যা হচ্ছে এ মাইনাস পি, তাহলে 14 মাইনাস 7, তার মানে হচ্ছে 7। এখন যদি বলি ইলেকট্রন সংখ্যা কত, এটা নিয়ে একটু ঝামেলা আছে, ঝামেলা ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমাদের দেখো একটা মৌল আর একটা লিখলাম আয়ন, এই দুইটার মধ্যে তফাৎ কি, তফাৎ অবশ্যই আছে, তফাৎ বলে দিচ্ছি। তোমাকে যদি বলা হয় Cl আর যদি বলা হয় Cl মাইনাস, তাহলে তুমি মনে রাখবা এই Cl এর কোনো তো চার্জ নাই, তাহলে এটা মৌল। আর যেটা আয়ন আছে প্লাস মাইনাস আছে, সেটা আয়ন। তো যদি মৌল হয়, মৌল মানে আয়ন বাদ দেয়, শুধু মৌল কোনো যার পজিটিভ নেগেটিভ নাই, তার প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। আর প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা মানে জেড সমান। বাট যার আয়ন আছে তার জেড আর পি সবসময় সেম, কিন্তু ইলেকট্রন সংখ্যা পার্থক্য হয়, ইলেকট্রন সংখ্যাটা পি এর সমান না। আমরা জানি ক্লোরিনের প্রোটন সংখ্যা কত, 7, তাহলে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা 17, পারমাণবিক সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা কত, 17। তার মানে মৌলের ক্ষেত্রে এই তিনটা জিনিস কি সেম। বাট এখানে আমরা জানি ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, তাহলে পারমাণবিক সংখ্যা 17, বাট ইলেকট্রন সংখ্যা এখানে 17 হবে না। এই -1 মানে একটা গ্রহণ করছে, তাহলে 17 আর একটা গ্রহণ করছে মানে কত, টোটাল 18। তাই এটাই বোঝাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার কণা প্রকাশ করার সিস্টেম কি লিখে দিলাম, যে কণা প্রকাশ করার সিস্টেম হচ্ছে এখানে থাকে ভর আর এখানে থাকে হচ্ছে চার্জ। তো এখন প্রশ্ন হচ্ছে কণা কারা কারা, যেমন ইলেকট্রন, প্রোটন, তারপর নিউটন, তারপর হচ্ছে আলফা, বিটা, গামা, এগুলো সবই কি বলো তো, এগুলো সবই হচ্ছে কণা। এখন প্রশ্ন হচ্ছে এখন এটা এই কণাগুলা প্রকাশ করার সিস্টেম হচ্ছে উপরে ভর বসে ভাই, ইলেকট্রনের ভর কত ভাই, 9.11 -31 মানে জিরোর পরে 30টা জিরো আছে, 30টা 0 মানে প্রায় এটা শূন্যের সমান সমান। এই ইলেকট্রনের ভরকে আমরা 0 ধরবো, আর ইলেকট্রনের চার্জ কত, -1। প্রোটনের ভর মনে আছে তোমার, তার মানে প্রোটনের ভরটা হচ্ছে ওই যে আমি লিখে দিলাম যে একটা বক্সে, আমি দেখাই দিচ্ছি তোমাকে প্রোটনের ভরটা কত, একটু দেখাই দেই। দেখো তুমি প্রোটনের ভর পড়ছো, দেখো এখানে প্রোটনের ভর হচ্ছে 1.00757। এই যে 1.00 মানে এটা 1-এর মতো নিত, আবার নিউটনের ভরও কিন্তু 1.00898, এটাও কিন্তু 1-এ, তাহলে আমাদের 1 ধরে বলতে পারি প্রোটনের ভর হচ্ছে 1, আর প্রোটনের চার্জ কিন্তু +1। আচ্ছা, আবার নিউটনের ভর কিন্তু উপরে ভর বসে 1, ওই যে 1.00898, তাই 1 ধরলাম, আর নিউটনের চার্জ কত, 0। নিউটন প্রকাশ করার পদ্ধতি আলফা, আলফা সংখ্যা কী বললাম, দ্বিধনাত্মক হিলিয়াম, দ্বিধনাত্মক হিলিয়াম, হিলিয়ামের ভর হচ্ছে 2, হিলিয়ামের ভর হচ্ছে 4। তাহলে আলফার উপরে দেখো কণা প্রকাশের ভর উপরে বসে, তাহলে আলফা যদি কণা হয়, আর এই আলফা মানে যদি হিলিয়াম, হিলিয়ামের ভর যেমন 4, তাহলে আলফার ভরও 4। আর যেহেতু হিলিয়াম ওর নাম কি, আলফার চার্জ হচ্ছে +2, দ্বিধনাত্মক হিলিয়াম, তাই ওর চার্জ 2। বিটা মনে রাখবা, ইলেকট্রন প্রবাহকেই বিটা কণা বলে, তাহলে ইলেকট্রন প্রবাহ মানেই হচ্ছে বিটা কণা। কি কণা, বিটা কণা। ইলেকট্রন প্রবাহ মানে কি, বিটা কণা, মনে রাখবা। তার মানে ইলেকট্রন যা, বিটাও তাই।
ইলেকট্রনের যেমন 0-1, তাহলে বিটারও 0-1, তাহলে এটা হচ্ছে 0-1। আচ্ছা, এবার শুনে নাও একটা নোটটা ইম্পর্টেন্ট। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল মানে হচ্ছে বিপরীত। অ্যান্টিপার্টিকেল হলো পজিটন। অ্যান্টিপার্টিকেলের নাম কি বলো তো? অ্যান্টিপার্টিকেলের নাম হচ্ছে পজিটন। তার মানে হচ্ছে ইলেকট্রন আর পজিটন, পিওএস লিখলাম, পজিটন সেম, কিন্তু শুধু অ্যান্টি মানে বিপরীত। যেমন ওর 0 ওরও 0, যেমন ওর -1 ওর মাইনাস না হয়ে হবে +1, মানে অ্যান্টিপার্টিকেল। কথা বুঝাইতে পারছি? মানে বিপরীত। কিন্তু বিটা আর ইলেকট্রন আবার সেম। তা আচ্ছা, মনে রাখো এটা। আর গামার গায়ে নাই জামা, তার মানে সব 0-0। হ্যাঁ, এটা মনে রাখবা, গামা 0-0। এই তিনটা আলোক রশ্মি, এই যে আলফা বিটা গামাকে আবার একত্রে বলা হয় তেজস্ক্রিয় কণা, কণিকা কণা। হ্যাঁ, মানে তেজস্ক্রিয় কণা। কেন? কারণ এই তেজস্ক্রিয় মৌল থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। কথা ক্লিয়ার? মনে যেন থাকে।